দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে, দাবি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর। জুন মাসের জ্বালানি সংগ্রহে কাজ করছে সরকার। সব শিক্ষার্থীকে ক্লাসরুমে আনাই সরকারের লক্ষ্য, পরিবারকে দেয়া হবে আর্থিক প্রণোদনা, মন্তব্য শিক্ষামন্ত্রীর। আজ হজ ফ্লাইটে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হাজিদের সেবায় কোনো গাফিলতি নয়, আশকোনা ক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রীর কঠোর বার্তা। তুরস্কে বৈশ্বিক কূটনীতির বড় আয়োজন, যোগ দিচ্ছেন 150 দেশের 500 রাষ্ট্রপ্রধান, জ্যেষ্ঠ কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা। এবং ইরান যুদ্ধের কারণে ইউরোপে অস্ত্র সরবরাহ করতে পারছে না যুক্তরাষ্ট্র, অভিযোগ হরমুজ প্রণালী অবরোধ মোকাবেলায় পাচ্ছে না যথেষ্ট সহায়তা। আমন্ত্রণ দুপুর 3টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে এপ্রিল ও মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। একই সঙ্গে জুন মাসে জ্বালানি সংগ্রহে কাজ করছে সরকার। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে এসে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী এ সময় বলেন, বর্তমানে দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুত রয়েছে। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রাথমিক চয়ন করেছেন, আমি যদি সেই শব্দ চয়ন নাও করি তাহলে এটা একটা বড় ডিস্ট্রিবিউশন চ্যানেল, তাই না? আপনি ইয়ারএল থেকে আপনি ডিপোতে যাচ্ছে, ডিপো থেকে পেট্রোল পাম্পে যাচ্ছে, কিংবা এজেন্টের কাছে যাচ্ছে, তারপরে এন্ড কাস্টমারের কাছে যাচ্ছে। যতগুলো স্টেপস আছে সমস্ত স্টেপসের ক্ষেত্রেই কিন্তু ত্রুটি বিচ্যুতির সুযোগ রয়েছে, ফাঁক রয়ে গেছে। এই টোটাল এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটা আর প্রতিটি জায়গায় নিরবিচ্ছিন্নভাবে নজরদারি করার সক্ষমতা কিন্তু আমাদের মন্ত্রণালয়ের নেই, যে কারণে আমরা ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের ভিত্তিতে কাজ করছি। সকলে তাদের নিয়মিত কাজের বাইরেও আমাদেরকে সহায়তা করছে, যাতে করে এই জিনিসগুলো কমিয়ে আনা যায়। আমি সবাইকে শুধু এই কথাটি বলবো, আমরা যেমন নিজেদের আপনজনকে ভালোবাসি, আমরা যদি এই দেশকে ঠিক সেভাবে ভালোবাসতে পারি, তাহলে দেখবেন এই সমস্ত ত্রুটি বিচ্ছিন্ন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকারের প্রধান লক্ষ্য সব শিক্ষার্থীকে ক্লাসরুমে নিয়ে আসা। এর জন্য যদি পরিবারকে আর্থিক প্রণোদনা দিতে হয়, কিভাবে সেই প্রণোদনা সবচেয়ে কার্যকরী হতে পারে তা নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু করেছে সরকার। শিক্ষার্থীদের যেসব ইনসেন্টিভ আছে এবং সেখানেও মডারাইজেশন নিয়ে আসা হবে। শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের একটি প্রাথমিকের বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। শিক্ষার্থীদের পরিবারদের উৎসাহিত করতে তারা যেন ক্লাসরুমে আসে, তারা যেন শিক্ষাক্রমের সাথে থাকে, আমাদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারছেন কিনা। সো আমাদের প্রত্যেকটা স্কুলকেও সেই ইনস্ট্রাকশন দেয়া, আমাদের জেলা উপজেলা শিক্ষা অফিসারদেরকেও সেই ইনস্ট্রাকশন দেয়া যে প্রধান তাদের লক্ষ্যটা যেন থাকে সব শিক্ষার্থীরা তারা যেই পরিবেশটা দরকার সঠিকভাবে পরীক্ষা দেবার জন্য সেটা পাচ্ছে কিনা, স্কুলগুলো এই দেখাশোনাগুলো ঠিকভাবে করছে কিনা। এই পর্যন্ত সব জায়গা থেকে আমরা পজিটিভ রিপোর্ট পাচ্ছি। আমি সব জায়গায় খেয়াল রাখছি, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এহসানুল হক মিলন এমপি উনি খেয়াল রাখছেন, আমাদের সচিব মহোদয় আছেন কন্টিনিউসলি অন দ্য ফোন আছেন, সবাইকে সাথে যোগাযোগ করছেন, আমাদের ডিজি সাহেব আছেন, ওনারা আজকে আমার সাথে এর আগেও একদিন আমার সাথে স্কুল পর্যবেক্ষণ কিছু দূর করেছিলেন। সো আমরা সবাই কমপ্লিটলি এই আওয়ার্সগুলোতে ডেডিকেটেড দেখবার জন্য সব স্কুলে, সব জায়গায়, সব পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা সঠিক সার্ভিস পাচ্ছে কিনা। এবং এই পর্যন্ত আমরা খুবই স্যাটিসফাইড, আমাদের স্কুলগুলো, স্কুল কর্তৃপক্ষ, সেন্টার কর্তৃপক্ষ, শিক্ষা অফিসারদের কর্মকাণ্ড, এগুলো নিয়ে আমরা খুবই স্যাটিসফাইড সোফার, আলহামদুলিল্লাহ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ উদ্বোধন হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। 419 হজ যাত্রী নিয়ে উদ্বোধনী ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে শুক্রবার রাতে। এবার বাংলাদেশ থেকে ৭৮,৫০০ যাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন। বিস্তারিত জাগরেক্স রিপোর্টে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত 11:35 তিনি আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রমের উদ্বোধন করবেন। উদ্বোধনের পর 419 জন হজ যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি রাত 12:20 সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রথম দিনে মোট 14টি ফ্লাইট সৌদির উদ্দেশ্যে যাত্রা করবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে 6টি, সৌদিয়া 4টি এবং ফ্লাইনাস 4টি ফ্লাইট। চলতি
প্রতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যাবেন ৭৩,৯৩৫ জন। হজ চুক্তি অনুযায়ী মোট যাত্রীর ৫০% পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি ৫০%-এর মধ্যে সৌদিয়া ৩৫% এবং ফ্লাইনাস ১৫% যাত্রী বহন করবে। ২১শে মে পর্যন্ত চলবে প্রি হজ ফ্লাইট, আর হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০শে মে, শেষ হবে ১ জুলাই। নিউজ ডেস্ক, জাগো নিউজ। এদিকে হাজিদের জন্য সুন্দর ব্যবস্থাপনা ও ভালো আচরণ নিশ্চিত না করলে প্রধানমন্ত্রী ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবেন না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ। আজ বিমানবন্দরের আশকোনা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। আমরা তো হাজিদের কামরা, হাজিদের খাদেম, আমাদের কাজ হলো তাদের খেদমত, তাদের সুযোগ সুবিধা দেখা। আমরা যদি সুযোগ সুবিধা দেখতে ব্যর্থ হই, আমাদের উচিত আমাদের দায়িত্ব ছেড়ে দেওয়া। আমি তো পরিষ্কারভাবে বলছি, কারণ হাজিরা হলো আল্লাহর মেহমান। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন, তাদের সাথে যদি সুন্দর আচরণ না করা হয়, তাদের সুযোগ সুবিধা যদি সঠিকভাবে দেখানো হয়, উনি ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবেন। উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। আমি আল্লাহর একজন সৃষ্টি হিসাবে মনে করি হাজিরা আল্লাহর মেহমান। যেহেতু আমার আল্লাহর মেহমান, আমার দায়িত্ব, আমাদের কর্তব্য তাদের যে কোনো সুবিধা অসুবিধার প্রতি আমাদের খেয়াল রাখা। আমরা এটা আমাদের দায়িত্ব হিসেবে মনে করি। আপনারা যে প্রশ্নগুলি করেছেন, এটা আমারও প্রশ্ন, এটা আমারও ভিতরে আছে। আমি এই নিয়ে চিন্তা ভাবনা করছি, তবে আমি বুঝাতে পারবো না আপনাদেরকে আমার মনের অবস্থা। কারণ আমার আল্লাহ যে এত মেহেরবান, এত দয়াবান, আল্লাহ যা চান তাই হয়। আল্লাহ যদি অসন্তুষ্ট হয় তাহলে আমাদের কোনো উপায় নেই। আল্লাহর মেহমানদের খাদমতে যদি কোনো আমরা অসহযোগিতা করি বা সুষ্ঠুভাবে না করি, আল্লাহ আমাদেরকে ছাড়তে দেন। দর্শক, এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন আমাদের রিপোর্টার সিফাত আল ফাহিম। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাজিদের পদচারণা মুখর আশকোনা হজ ক্যাম্প, এবং এই মুহূর্তে রয়েছি আশকোনা হজ ক্যাম্পের ঠিক সামনের এই জায়গাটিতে। যদি একটু জানিয়ে দিই যে আজ রাত 11:35 এবছরের হজের যে প্রথম ফ্লাইটটি রয়েছে, সেই প্রথম ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং সেটিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যারা হাজিরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে আসতে শুরু করেছেন। এবং কিছুক্ষণ আগে এই জায়গাটিতে পরিদর্শনে এসেছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, এবং তিনি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। এবং মত বিনিময় কালে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই আশকোনা হজ ক্যাম্পে মশার উপদ্রব নিয়ে যে অভিযোগটি রয়েছে সেটি তিনি কিন্তু দ্রুত সমাধান করতে এই জায়গায় যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে কিন্তু নির্দেশ প্রদান করেন। এবং এবছরের প্রথম দিনে মোট 14টি ফ্লাইটে যারা হজ যাত্রীরা রয়েছেন তারা কিন্তু সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবেন। এবং সেটিকে ঘিরে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আশকোনা হজ ক্যাম্পে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজিরা কিন্তু ইতিমধ্যে এই হজ ক্যাম্পটিতে কিন্তু আসতে শুরু করেছেন। এবং তাদের এই আশাকে ঘিরে এই আশকোনা হজ ক্যাম্প থেকে নানান ধরনের পরিষেবার ব্যবস্থাপনা কিন্তু তারা করেছেন, যার মধ্যে ইন্টারনেট পরিষেবা এবং সুপ্রিয় পানি থেকে শুরু করে ইমিগ্রেশন এবং বোর্ডিংয়ের যে পরিষেবা সেটিও কিন্তু তারা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তাদেরকে সহযোগিতা করতে ইসলামিক ফাউন্ডেশন থেকে শুরু করে স্কাউট সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এই আশকোনা হজ ক্যাম্পটিতে রয়েছেন। তো এটিই ছিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে এবছরের প্রথম ফ্লাইটকে ঘিরে এই জায়গার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, এতক্ষণ আশকোনা হজ ক্যাম্প থেকে রিপোর্টার সিফাত আল ফাহিম সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে।
বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকেই নতুন ফেসিবাদের যাত্রা শুরু হয়েছে। আর এই ফেসিবাদ অতীতের ফেসিবাদের চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। শুক্রবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামীর জেলা আমির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এখানে যারা এসেছেন তারাও ভুক্তভোগী, সবাই আমরা ভুক্তভোগী। সামান্য জ্বালানি সংগ্রহের জন্য ঘন্টার পর ঘন্টা এখন লাইনে দাঁড়ায় অপেক্ষা করতে হয়, রাতে দিনে 24 ঘন্টা, বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে। অথচ আশ্চর্যের বিষয়, সংসদের ভিতরে এমনভাবে বিবৃতি জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী দিচ্ছেন, মনে হয় যেন তেলের উপরে দেশ ভাসতেছে। আগামী 2 মাসে নাই কোনো সংকট নাই। আরে ভাই, সংকট যদি না থাকে তাইলে কিলোমিটারের পর কিলোমিটার লাইন কেন গাড়ি আর মোটরসাইকেল? মানুষ কি শখে গিয়ে সেখানে দাঁড়ায়? এখন নতুন বয়ান তৈরি করা হচ্ছে, কালকে থেকে দেখলাম, যারা আসলে তেলের সংকট নাই, তবে কিছু লোক বারবার তেল নিয়ে এটা মজুত করে চোরাই পথে বিক্রি করছে। এটাও আপনাদের ব্যর্থতা এবং ভুক্তভোগী জনগণের মোড়ার উপরে খাড়ার ঘা। একদিকে কষ্ট করে ঘন্টার পর ঘন্টা হাঁপাতে হাঁপাতে তেল পাচ্ছে, আরেকদিকে তাদেরকে তেল চুর বানাচ্ছে। এই চুর কারা? জনগণ কি জানে না? Treat chocolate. Treat moment. Sweet moment. বাজারে আলু, পেঁপে ও গাজর ছাড়া প্রায় সব সবজির কেজি 80 টাকার উপরে। এমনকি গ্রীষ্মের সবজি বেগুন, পটল, ঢেঁড়সের দামও 80 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা স্বাভাবিক অন্য বছরের ভরা মৌসুমের দামের চেয়ে প্রায় দ্বিগুণ। এমন পরিস্থিতিতে বাজারে সবজি কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের ক্রেতারা। অনেকেই 300 থেকে 500 টাকায় খরচ মেলাতে পারছেন না এক সপ্তাহের সবজির চাহিদা। শুক্রবার রাজধানীর বেশিরভাগ বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে বাজারে সপ্তাহের ব্যবধানে কমেছে দেশি প্রজাতির মাছের দাম। একই সাথে ক্রেতা সংকটের কারণে মুরগির দামও দেখা গেছে নিম্নমুখী। ব্যবসায়ীরা বলছেন, গেল সপ্তাহের তুলনায় বাজারে বিভিন্ন প্রজাতির মাছের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এতে করে দাম কমতে শুরু করেছে সব রকম মাছের। একই সাথে ব্রয়লার মুরগিতেও কেজিতে দাম কমেছে 10 থেকে 15 টাকা করে। তবে মাছ মুরগির দাম কম হলেও ভিন্ন চিত্র ছিল সবজির বাজারে। বাজার ঘুরে দেখা যায় পটল, বেগুন, উস্তা, শসা সহ ঊর্ধ্বমুখী সব রকমের সবজির দাম। মাছের দাম কেমন দেখছেন? মাছের দাম অনেক কম। মাছের দাম কমও আছে, কম মাছগুলো কম আছে, যেগুলো আবার বাড়তি দামের মাছ, নদীর মাছ, এগুলোর দাম বেশি, ইলিশ মাছের দাম বেশি। সার্বিক অবস্থা কি দেখছেন বাজারে? সার্বিক অবস্থা বাজারের দাম বাড়তি। বাজারে প্রত্যেকটা জিনিসের দাম 10-20 টাকা করে বেশি। সস্তা ঠিক আছে, বর্তমান বাজার অবস্থা এখনো ঠিক আছে, তবে আগামীতে যে ঠিক থাকবে এর কোনো সিকিউরিটি আমরা পাচ্ছি না যে আমরা ঠিক মতো বাজার করতে পারবো। আবার এমন একটা জিনিস, এগুলো স্টক করেও রাখা যায় না। মাছের দাম কমে গেছে। যে আরিচার চিংড়ি ছিল 2000, ওটা আছে 1200 টাকা কেজি। যে বাচ্চা ছিল 1400, টাকা 600। যে বাইলা ছিল 2000 টাকা কেজি, ওই বাইলা আছে 1200 টাকা কেজি। ছোট বাইলা 500-600। সব মাছের দাম কমে আছে। ডিমালা বরিশালের চিংড়ি আসছিল 2000, ওটা হচ্ছে 1200 টাকা কেজি। যে রুইয়া ছিল 600, ওটা হচ্ছে 350 টাকা কেজি। সব আল্লাহ কমায় দিছে দাম। কাস্টমার তো কইব, কাস্টমার যত হস্তা কইবেন কবে আরো হস্তা। ব্রয়লার 180 টাকা, কক মুরগি 380-70, আর আপনার লেয়ার মুরগি 330, দেশি মুরগি 680। সোনালিটাই তো 370 থেকে 80। দাম কি একটু কমলো না? একটু কমছে। কোনটা কত বিক্রি করছেন? পটল 120 টাকা, উস্তা 100 টাকা, আর বরবরে 100 টাকা, বেগুন এটা আছে লম্বাটা 100 টাকা কেজি, গোল বেগুন আছে 120 টাকা কেজি, সাদাটা 100 টাকা কেজি, শসা 120 টাকা। ঢাকা সহ দেশের 3 বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে
থাকতে পারে। এদিকে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নীলফামারীতে রেকর্ড করা হয়েছে 20.6 ডিগ্রি সেলসিয়াস। পটুয়াখালীর কুয়াকাটায় বর্ণিল আয়োজনে শুরু হয়েছে রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব সাংগ্রাই রিলংপোয়ে। গানের তালে তালে জলকেলিতে মেতেছেন তরুণ তরুণীরা। পানি ছিটিয়ে পুরনো বছরের দুঃখ গ্লানি বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানান তারা। 3 দিনের এই উৎসব ঘিরে কুয়াকাটায় তৈরি হয়েছে আনন্দমুখর পরিবেশ ও সম্প্রীতির মিলন মেলা। পটুয়াখালীর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাগর এক্স রিপোর্টে। পটুয়াখালীর কুয়াকাটার রং লেগেছে বিভিন্ন নির্জন গোষ্ঠীদের বর্ষবরণের সামাজিক উৎসবে। রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি সাংগ্রাই রিলংপোয়ে মেতেছেন তরুণ তরুণীরা। সাংগ্রাই গানের তালে তালে যুবক যুবতীরা অংশ নেন এই প্রাণবন্ত জলকেলিতে। একে অপরের দিকে পানি ছিটিয়ে তারা প্রতীকীভাবে বিদায় জানান পুরনো বছরের দুঃখ কষ্ট, জীর্ণতা ও গ্লানিকে, আর বরণ করে নেন নতুন বছরকে নতুন আশায়। এটা হচ্ছে 14 এপ্রিল, তো সেটা হচ্ছে আমাদের একটা রাখাইনদের নববর্ষ। গত দিনের যত মনের দুঃখ কষ্টকে ভুলে অ্যাটলিস্ট আমরা নতুন একটা দিনকে ক্রিয়েট করি। আমাদের আসলে এই বছরে এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। আমাদের আজকের থেকে আরো 14 তারিখ থেকে আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়েছে। আমাদের মন্দিরে প্রদীপ জ্বালান থেকে শুরু করে মন্দিরে সবাই একসাথে মিলে আমরা ধর্মীয় আলোচনা, তারপর আমরা এখন সব ক্লান্তি দূর করার জন্য আমাদের এই জলকেলি অনুষ্ঠান। বৃহস্পতিবার থেকে কুয়াকাটার রাখাইন মার্কেট মাঠে শুরু হয়েছে 3 দিন ব্যাপী এই উৎসব। ফিতা কেটে ও পানি ছিটিয়ে উৎসবের উদ্বোধন করেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খান। আমাদের এই 2026 সালে আমাদের জলকেলি উৎসব এখনই আমাদের উদ্বোধন হয়ে গেল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেক বলেন, কুয়াকাটায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। এই ধরনের সামাজিক উৎসবই আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতিকে টিকিয়ে রাখার প্রধান মাধ্যম। রাখাইন সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করে এই জলকেলির মাধ্যমে জীবনের সব অশুভ শক্তি ধুয়ে মুছে যায়। একই সঙ্গে এটি তরুণ তরুণীদের পারস্পরিক পরিচয় ও সম্পর্ক গড়ে তোলার একটি সুন্দর সামাজিক সুযোগ হিসেবেও বিবেচিত। উৎসবে ছোট ছোট ডিঙি নৌকায় রাখা পানি দিয়ে একে অপরকে ভিজিয়ে তোলে তরুণ তরুণীরা। পবিত্র পানি ছিটানোর মাধ্যমে তারা গড়ে তোলে মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধন। বাদ্যের তালে তালে এই আনন্দঘন আয়োজন পুরো এলাকায় সৃষ্টি করে এক নান্দনিক আবহ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। তুরস্কে শুরু হচ্ছে বৈশ্বিক কূটনীতির অন্যতম বড় আয়োজন আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম 2026। তুরস্কের আন্তালিয়া প্রদেশের পর্যটন নগরী বেলেকে 17 থেকে 19 এপ্রিল পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই ফোরামে বিশ্বের প্রায় 150টি দেশের প্রায় 500 রাষ্ট্রপ্রধান, জ্যেষ্ঠ কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা অংশ নেবেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় এই ফোরামটির সম্মেলন পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা ও অনিশ্চয়তার ব্যবস্থাপনা। এখানে ভবিষ্যতের অনিশ্চয়তা মোকাবেলা ও বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধান খোঁজার ওপর গুরুত্ব দেওয়া হবে। ফোরামে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্য উপসাগর ও ইরান পরিস্থিতি সহ চলমান বৈশ্বিক সংকটগুলো আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে। 3 দিনব্যাপী এই আয়োজনে 40টির বেশি সেশন ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে, যেখানে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা অংশ নেবেন। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপের জেট ফুয়েলের মজুদ মাত্র 6 সপ্তাহের বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। সংস্থাটির প্রধান ফাতিহ বিরল জানিয়েছেন, হরমুজ প্রণালীতে তেল সরবরাহ ব্যাহত থাকলে শিগগিরই ফ্লাইট বাতিল শুরু হতে পারে। এতে বিশ্ব অর্থনীতির জ্বালানি দাম ও মূল্যস্ফীতিতে বড় চাপ পড়বে।
ইউরোপে উড়োজাহাজ চলাচলের জন্য জেট ফুয়েলের মজুদ 6 সপ্তাহের মতো রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতি বিরল। বার্তা সংস্থা এপিকে এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধের কারণে তেল সরবরাহ অব্যাহতভাবে বাধাগ্রস্ত হলে খুব শিগগির ফ্লাইট বাতিল শুরু হতে পারে। বিরল বলেন, হরমুজ প্রণালীর কার্যত বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা সম্ভবত আমাদের জীবনের সবচেয়ে বড় জ্বালানির সংকটের মুখোমুখি হয়েছি, যার বৈশ্বিক প্রভাব পড়বে। তিনি বলেন, এই সংকট বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে। এই পরিস্থিতি যত দীর্ঘ হবে, বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির ওপর এর প্রভাব ততই খারাপ হবে। এই সংকটের প্রভাব হিসেবে পেট্রোলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি এবং বিদ্যুতের দাম বৃদ্ধি ঘটবে বলেও সতর্ক করেন আইইইএ প্রধান। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরান যুদ্ধের প্রভাবে তাদের অস্ত্র মজুতে চাপ পড়ায় ইউরোপের কিছু দেশে নির্ধারিত অস্ত্র সরবরাহ বিলম্বিত হতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র এই তথ্য দিয়েছে। সূত্রগুলোর মতে, বাল্টিক অঞ্চল ও স্ক্যান্ডিনেভিয়ার কয়েকটি দেশ এই বিলম্বের আওতায় পড়তে পারে। বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলা বারুদের ব্যবহার বেড়ে যাওয়ায় মজুদ কমে গেছে, ফলে ইউরোপের সরবরাহ দেরি হচ্ছে। ইউরোপীয় কর্মকর্তারা বলছেন, এই বিলম্ব তাদের নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলছে। বিশেষ করে যেসব দেশ রাশিয়া সীমান্তের কাছাকাছি, তাদের জন্য এটি সংবেদনশীল বিষয়। মার্কিন কর্মকর্তাদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এসব অস্ত্রের প্রয়োজন বেশি। তারা অভিযোগ করছেন, ইউরোপীয় দেশগুলো হরমুজ প্রণালীতে অবরোধ মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যথেষ্ট সহায়তা করছে না। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। শুক্রবার সকাল 11টায় শুরু হয়েছে ম্যাচ। এর ঘণ্টাখানেক পর হোম অব ক্রিকেটে উপস্থিত হন জাইমা। এর আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও মাঠে এসেছিলেন তিনি। তবে গতবার প্রেসিডেন্ট বক্সে বসলেও এবার প্রেস বক্সের উল্টো দিকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের কর্পোরেট বক্সে বসে খেলা দেখছেন জাইমা। এর আগে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছেন বাংলাদেশ। 21 ওভারের 1 উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ 24 রান। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে, দাবি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর। সব শিক্ষার্থীকে ক্লাসরুমে আনাই সরকারের লক্ষ্য, পরিবারকে দেয়া হবে আর্থিক প্রণোদনা, মন্তব্য শিক্ষামন্ত্রীর। আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, হাজিদের সেবায় কোনো গাফিলতি নয়, আশকোনা ক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রীর কঠোর বার্তা। তুরস্কে বৈশ্বিক কূটনীতির বড় আয়োজন, যোগ দিচ্ছেন 150 দেশের 500 রাষ্ট্রপ্রধান। এবং ইরান যুদ্ধের কারণে ইউরোপের অস্ত্র সরবরাহ করতে পারছে না যুক্তরাষ্ট্র, অভিযোগ হরমুজ প্রণালী অবরোধ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।